প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়া আমরা ইনশাল্লাহ ভালো আছি। আমরা গতিবিদ্যা নিয়ে লাস্ট ক্লাসে তোমাদের সাথে ছিলাম। আজকে ইনশাল্লাহ গতিবিদ্যার ধারাবাহিকতায় সমতলে বস্তু কণার গতিপথ বা সমতলে বস্তু কণার গতি বা গতিপথ আমরা এই চ্যাপ্টার 9.3-তে ছিলাম। আজকে ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব। তোমরা জানো আমরা এই গতিবিদ্যার চ্যাপ্টারগুলোকে কয়েকটা ক্লাসে, যেমন ফার্স্ট 9.1 যেটা করেছো, আমরা দুটো ক্লাস ছিল। আমরা যখন 9.2-তে আমি কন্টিনিউ করতেছি, এখানে 3টে ক্লাস পাবে ইনশাল্লাহ। আমরা একটা ক্লাস আগে করেছি, আজকে সেকেন্ড ক্লাস। এরপরে আমরা যাব আরও একটা ক্লাস নিব এই চ্যাপ্টারের উপরে। এরপরে তোমরা 9.4, 5 এগুলোতে আমরা একই ধরনের নিব। তা আমাদের লাস্ট ক্লাসে যেখানে আমরা শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব। তার আগে একটু তোমাদের মনে করাই দিতে যাচ্ছি। তোমরা মনে আছে আমরা লাস্ট ক্লাসে যে থিওরিগুলো শেষ করেছিলাম, অর্থাৎ 1 নাম্বার আমরা পড়েছিলাম ভি সমান সমান ইউ প্লাস এফ টি। আমরা এই ভিটা হচ্ছে শেষ বেগ, এফটা ছিল ত্বরণ, ইউটা ছিল আদিবেগ, টিটা ছিল সময়। সেকেন্ড আমরা শিখেছিলাম ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 × এফ এস। আর 3 নাম্বার আমরা শিখেছিলাম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই 3টা ফর্মুলা লাস্ট ক্লাসে কন্টিনিউ করেছি। আমরা এখানে ত্বরণ, মন্দন বা সামথিং যেগুলো ছিল, যখন কোনো বস্তু কণার গতি ত্বরণ ছিল, অর্থাৎ প্রায় এই এফটা ত্বরণ হিসেবে ইউজ করব। আর যদি মাইনাস ইউজ করা হয়, তখন দ্যাট ইজ মন্দনের ক্ষেত্রে আমরা ঠিক একই ফর্মুলাকে মন্দনের জন্য ভি সমান সমান ইউ মাইনাস এফ টি বা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 × এফ এস, আর এস সমান সমান ইউটি মাইনাস হাফ অফ এফ টি স্কোয়ার। আমরা এই কটা জিনিস আমরা লাস্ট ক্লাসে কন্টিনিউ করেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই চ্যাপ্টারগুলো থেকে বলেছি স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা থেকে তোমাদের শর্ত বলেছিলাম যে আমরা মূলত বইয়ের অঙ্কগুলো যদি ভালোভাবে শিখতে পারি, ইনশাল্লাহ আমরা যে কোনো সৃজনশীল কোশ্চেন আসুক আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের কথা ছিল আমরা বইয়ের অঙ্কগুলো কন্টিনিউ করব। সমতলে বস্তু কণার গতি এক্সারসাইজ হলো তোমাদের বইয়ের 9.3। অনেক বইতে 9.2 হিসাবে কাউন্ট লেখা আছে যে সমতলে বস্তু কণার গতি। বস্তু কণার গতি আমরা গত ক্লাসে এটার বিষয়ে কথা বলেছি। আজকের এই বিষয়ে কথা বলবো না, আমরা সহজ অঙ্কে চলে যাব। আজকে কিছু অঙ্ক সিলেক্ট করেছি, যেমন তোমাদের কাছে যে এসইউ আহমেদের বইটা আছে, এসইউ আহমেদের বইয়ের 8-1 ওটা লিখে কিছু বুঝবে। তাহলে একটি বাঘ 20 মিটার দূরে একটি হরিণকে দেখে, একটি বাঘ 20 মিটার দূরে, এই জাতীয় প্রবলেম। একটি বাঘ 20 মিটার দূরে একটি হরিণকে দেখে স্থির অবস্থা থেকে 3 মিটার ত্বরণে হরিণটির পিছনে দৌড়াতে লাগলো। আর হরিণটি 13 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে কত দূরে বাঘ হরিণকে ধরে ফেলবে? বইটা একটু মিলিয়ে নাও, সব বইতে এটা এই প্রবলেমটা আছে। অর্থাৎ একটা বাঘ 20 মিটার দূরে একটা হরিণকে দেখতে, আমি একটা চিত্র আঁকি তাহলে বুঝাইতে সহজ হবে। মনে করো এ থেকে বি হচ্ছে সি। বলা ছিল একটি বাঘ 20 মিটার দূরে একটি হরিণকে দেখতে পেলো। আমার এখানে একটা এ বিন্দুতে একটা মনে করো টাইগার আছে, বি বিন্দুতে মনে করো একটা ডিয়ার আছে, হরিণ। আর এখানে গিয়ে সি বিন্দুতে হরিণের বাঘটা ধরে ফেলবে। এদের মধ্যে দূরত্ব ছিল 20 মিটার। একটি 20 মিটার দূরে স্থির অবস্থা থেকে দেখতে পেয়ে 3 মিটার ত্বরণে পশ্চাৎ দৌড়াতে শুরু করলো। এখানে আদিবেগটা ছিল ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর হরিণ তাকে সেভ করার জন্য সে 13 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে লাগলো। আচ্ছা,
কোশ্চেনটা আবার একটু ফলো করি। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছি এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত একটা গতিপথ, এ থেকে সি পর্যন্ত যে একটা গতিপথ বলি, এই গতিপথের এ বিন্দুতে একটা বাগের অবস্থান বলা হচ্ছে। আমরা টি দ্বারা টাইগারকে ডিনোটেট করেছি। এ বিন্দুতে একটা বাগের অবস্থান, আর ঠিক এ বিন্দু থেকে 20 মিটার দূরে মনে করো বি বিন্দুতে একটা হরিণ আছে, যেখানে এ থেকে বি এর দূরত্বটা হবে 20 মিটার। এই 20 মিটার দূরে একটা হরিণ ছিল স্থির অবস্থায়। তাহলে বাঘ 20 মিটার দূরে একটা হরিণকে স্থির অবস্থা থেকে 3 মিটার দৌড়াতে লাগলো এবং হরিণটি 13 মিটার সমবেগে। আচ্ছা, আবার বলছি ধরেন এ বিন্দুতে যখন একটা বাঘের অবস্থান ছিল, বাঘটা স্থির অবস্থায় ছিল। বাঘটা যখন স্থির অবস্থায় ছিল, বাঘের আদি বেগটা হলো ইউ ইকুয়ালস টু 0। স্থির অবস্থায় একটা বাঘ দাঁড়ানো আছে, আদি বেগ যখন 0 ছিল, এই বাঘ তার এখান থেকে 20 মিটার দূরে মনে করো বি বিন্দুতে একটা হরিণকে দেখতে পেল। এ থেকে বি এর দূরত্ব তাহলে 20 মিটার। যদি 20 মিটার দূরে বাঘ হরিণকে দেখতে পায়, হরিণকে ধরার জন্য সে এখান থেকে দৌড় শুরু করলো বাঘ, এবং সে কিভাবে দৌড়ালো? 3 মিটার/সেকেন্ড ত্বরণে। যদি 3 মিটার/সেকেন্ড সে সমত্বরণে দৌড়াতে থাকে, তাহলে হরিণ বাঘের থেকে রক্ষা পাওয়ার জন্য সে বি থেকে 13 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াতে শুরু করলো। তাহলে কোশ্চেনটা ছিল বাঘ হরিণকে কোথায় গিয়ে ধরে ফেলবে। তাহলে আমরা বলেছিলাম গত ক্লাসে যে আমাদের এই যে সমতলে চলমান বস্তুর কণা গতিপথের মধ্যে 3টা ভাগ মোটামুটি আমরা এভাবে বোঝাই, যে আজকে এই 9.3-র মধ্যে যে ঘটনাগুলো সমস্ত আনুভূমিক ভূমির উপরে, অর্থাৎ বাঘ হরিণকে ধরতেছে, আমরা দেখবো একটা লোক একটা বাস ধরতে চাচ্ছে, একটা ট্রেন চলতেছে। আবার আমরা যখন এটা হচ্ছে 9.3 বা 9.2 এর মধ্যে ঘটনাগুলো। এরপরে যখন বস্তুকণা বলেছিলাম ভূমি থেকে শূন্যে নিক্ষেপ করব, অথবা শূন্য থেকে ভূমিতে চলে আসবে, এই জাতীয় ঘটনাগুলো পাবো আমরা 9.4 এর মধ্যে। আর যখন আনুভূমিকও না উলম্ব না, দুটোর মাঝখান থেকে যাবে, এই জাতীয় ঘটনাগুলো এটা পাবো আমরা 9.5 প্লাস। আমরা এইভাবে এই 3টা চ্যাপ্টারকে মনে রাখলে খুব সহজ অঙ্কগুলোকে আইডেন্টিফাই করতে পারবো বা করতে পারবো। তাহলে এখানে ঘটনা ছিল এ বিন্দুতে বাঘের অবস্থান, বাঘ স্থির অবস্থা আছে, সো বাঘের আদি বেগ হচ্ছে 0। বাঘ কি কাজ করবে? সে তার 20 মিটার দূরে বি বিন্দুতে হরিণকে দেখতে পেল। যখন বাঘ হরিণকে দেখতে পাবে, স্বাভাবিক তাকে ধরার চেষ্টা করবে। তো সে পশ্চাৎ থেকে দৌড়াতে শুরু করলো। কিভাবে দৌড়াতে শুরু করলো? 3 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে। এই বাঘের আক্রমণ থেকে হরিণ নিজেকে সেভ করার জন্য সে নিজেকে বি থেকে দৌড়াতে শুরু করলো। সে কিভাবে দৌড়ালো? 13 মিটার/সেকেন্ড সমবেগে। বাঘ সমত্বরণে যাচ্ছে আর হরিণ যাচ্ছে সমবেগে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দুটো ঘটনা। এখানে বাঘ সমত্বরণে যাওয়ার মানে কি? স্থির অবস্থা আদি বেগ 0 ছিল, এখান থেকে তার বেগ ক্রমশ বৃদ্ধি পাবে। আর হরিণ বি বিন্দু থেকে সে দৌড়াচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে? 13 মিটার/সেকেন্ড সমবেগে। তা এর কথার মিনিংটা তোমরা বোঝার কথা, সেটা হচ্ছে সমবেগে যাওয়ার মিনিং সে 13 মিটার বেগে ফার্স্ট সেকেন্ড গেল, মানে পথটা গেল, পরেও তার 13 থাকবে, অর্থাৎ সে পুরো পথটা 13 মিটার সমবেগে দৌড়াতে থাকবে। তাই বাঘ যেহেতু 3 মিটার ত্বরণে ছিল, তার মানে বাঘ ক্রমশ সমত্বরণে যাওয়া মানে কি? তার ত্বরণ বেগ বৃদ্ধি পাবে। ইনিশিয়ালি 0 ছিল এ বিন্দুতে, এখানে যাওয়ার পরে 3 হবে, তারপরে তার বেগ বৃদ্ধি পাবে, একটা পর্যায়ে গিয়ে তার বেগ 13 থেকে বেশি হয়ে যাবে। আর এর ফলে বাঘ গিয়ে হরিণকে একটা জায়গায় ধরবে। তা আমরা ধরে নিলাম যে বাঘ হরিণকে সি বিন্দুতে ধরে ফেললো। আমরা একটু বুঝছি কিনা? দুটা ঘটনা এখানে বাজান। একটা ঘটনা হচ্ছে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত ঘটনা। এ থেকে সি পর্যন্ত এই পথটা অতিক্রম করছে বাঘ, আর বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যে পথ, এই পথটা অতিক্রম করেছে হরিণ। তাহলে তোমার কোশ্চেনটা ছিল বাঘ কখন, কত দূরে এবং কোথায় গিয়ে বাঘ হরিণকে ধরে ফেলবে, ঠিক আছে? তো কত দূরে বাঘ হরিণকে ধরতে পারবে? তাহলে বাঘ হরিণকে ধরার অর্থ কি? এ থেকে সি বিন্দুতে সে ধরে ফেললো। তাহলে আমাদের কাজ হচ্ছে এ থেকে সি এর দূরত্বটা কত, এটা বের করে নেব। আমরা তাহলে শুরু করা যাক। এখন দুইটা ঘটনা এখানে, একটা হচ্ছে বাঘের ক্ষেত্রে। আমরা যদি বাঘের ক্ষেত্রে আলোচনা করতে যাই, তাহলে বাঘ কি করলো? এ থেকে সি পর্যন্ত এই পথটা অতিক্রম করবে। তাহলে এ থেকে সি এই অংশটা যদি বাঘ অতিক্রম করতে যায়, তাহলে বাঘ অতিক্রান্ত দূরত্ব এস।
আমরা একটু এখানে লিখে নিতে পারি যে ধরি বাঘ টি সময় পরে পরে সি বিন্দুতে হরিণকে ধরে ফেললো। সি বিন্দুতে হরিণকে ধরে ফেলবে। ক্লিয়ার? এ বিন্দু থেকে টি সময় পরে সি বিন্দুতে বাঘ হরিণকে ধরবে। তাই যদি হয় তাহলে এখন বাঘের অতিক্রান্ত বা বাঘের ক্ষেত্রে কি ঘটছে, এ থেকে সি পর্যন্ত এটা হলো বাঘের দূরত্ব। তাহলে এই অংশটা যদি বাঘের দূরত্ব হয় এ থেকে সি, এই অংশটার জন্য বাঘ কিভাবে যাচ্ছে? আমাদের কথা ছিল বাঘ স্থির অবস্থা থেকে সমতরণে, তার মানে এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। আমি আশা করি সূত্রটা বুঝতে পারতেছো। এস মানে অতিক্রান্ত দূরত্ব, এ থেকে সি, এটা হলো বাঘের অতিক্রান্ত দূরত্ব। এস সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। অর্থাৎ এখন এখানে ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার যদি বলা হয় তাহলে এ থেকে সি বা এস সেটা হলো বাঘ এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল, তো বাঘের আদি বেগটা ছিল 0 প্লাস হাফ অফ এফ ইন্টু টি স্কোয়ার, দেন এ থেকে সি ইকুয়ালস টু হাফ ইন্টু এফ টি স্কোয়ার, ইকুয়েশন 1। এস সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। তাহলে এটা যদি এ থেকে সি পর্যন্ত বাঘের ঘটনা ঘটছে, বাঘ এই পথটা অতিক্রম করেছে, আমরা আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। দেন বি থেকে সি পর্যন্ত এটা কার অতিক্রান্ত দূরত্ব ছিল? বি থেকে সি পর্যন্ত এই পথটা গেছে হরিণ। আমরা দুইটা ঘটনা বলছি, একটা হচ্ছে বাঘ কত পথ যাচ্ছে, হরিণ কতটুকু পথ যাচ্ছে। তাহলে এইবারে আমরা হরিণের হিসাবটা করব। হরিণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হলো বি থেকে সি এইটুক পথ। তাহলে বি থেকে সি এই পথ অতিক্রম মানে কি এস। এস যদি অতিক্রান্ত দূরত্ব হয় তাহলে এস সমান কি সূত্র হবে? ভি গুণ টি। বাজান এখান থেকে বি থেকে সি পর্যন্ত এই পথটা অতিক্রম করেছে হরিণ। তাহলে এই পথটা অতিক্রম করা মানে কি, বি থেকে সি পর্যন্ত সে এই পথটা গেছিল 13 মিটার পার সেকেন্ড সমতর বেগে। আর সমবেগের সূত্র জানি এস সমান ভি গুণ টি। যদি এটা হয় তাহলে আমরা বলতে পারবো বি থেকে সি এই পথটার দূরত্ব হচ্ছে, ভি এর মানটা হলে 13 ইন্টু টি, টি সেকেন্ড পরে বাঘ হরিণকে ধরে ফেলছিল। এই পর্যন্ত কারোর সমস্যা হওয়ার কথা না। বি থেকে সি এই পথ হরিণের ক্ষেত্রে দূরত্ব, এ থেকে সি পর্যন্ত এইটুকু হচ্ছে বাঘের দূরত্ব। এখন যদি আমরা দুইটাকে কম্পিউটার করি, অর্থাৎ এ থেকে সি আমরা কি লিখতে পারি? এ বি প্লাস বি থেকে সি। তো এ থেকে সি এর মানটা তোমার জানা আছে, ওই যে হাফ অফ এফ টি স্কোয়ার ইকুয়ালস টু, এ থেকে বি মানে কি বাঘ এবং হরিণ তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 20 মিটার। তাহলে এ থেকে বি হলো 20 মিটার প্লাস বি থেকে সি এর একটা তোমার মান জানা আছে 13 টি। এটা হলো এফ ইন্টু টি স্কোয়ার ইকুয়ালস টু 40 প্লাস 26 এন টি। তাহলে এখান থেকে আমরা এই এফ এর মানটা জানি। এবার বাঘ যে সে কত ত্বরণে দৌড়াচ্ছিল সেই মানটা দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। আমরা মানটা একটু বসাই দিতে পারি। তার মানে কি 3 টি স্কোয়ার মাইনাস 26 এন টি মাইনাস 40 ইকুয়ালস টু 0। এটা থেকে আর একটু সাজাইলে 3 টি স্কোয়ার 120 থাকে, 3 টি স্কোয়ার মাইনাস 30 টি প্লাস 4 এন টি মাইনাস 40 ইকুয়ালস টু 0। আমরা জাস্ট মেলটা ব্রেকিং করছি। দেখো এখান থেকে যদি আমরা 3 টি কমন নিয়ে নিই, একটা 3 টি কমন নেওয়া যাবে, তার মানে টি মাইনাস 10 প্লাস 4 কমন নেওয়া যাবে, টি মাইনাস 10 ইকুয়ালস টু 0। তো টি মাইনাস 10 থাকে, এটা 3 টি প্লাস 4 ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 10 আর এটা আছে টি ইকুয়ালস টু মাইনাস 4/3। দেখেন এটার থেকে অতএব এই টি ইকুয়ালস টু মাইনাস 4/3 is not allowed because টাইম কখনো নেগেটিভ হয় না। অর্থাৎ তোমার বাঘ এখান থেকে যাত্রা শুরু করছে, সি বিন্দুতে গিয়ে হরিণকে ধরছে, তার মানে বাঘ মাইনাস এত সময় পরে যাত্রা কমপ্লিট করছে, এটা সম্ভব না। তো আমরা জানি টি এর মানটা নট অ্যালাউ ফর নেগেটিভ, দেন আমরা টি এর মানটা 10 ইজ অ্যাকসেপ্টেড। আমাদের কথা ছিল বাঘ কত দূরে গিয়ে হরিণকে ধরে ফেলবে, তাহলে বাঘের দূরত্ব 1 নং সমীকরণ বসাই দাও। অতএব এ থেকে সি দূরত্ব হাফ, এফ এর মানটা হচ্ছে 3
ইন্টু টি স্কোয়ার, টি এর মানটা আমরা বসাবো 10। তো 100 150 বোধ হয়, তার মানে হচ্ছিল 150 মিটার দূরে বাঘ হরিণকে ধরে ফেললো। আমরা আশা করি তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছো। অর্থাৎ এ বিন্দুতে ছিল বাঘের অবস্থান, বি বিন্দুতে ছিল হরিণের অবস্থান। আমি আরেকবার রিপিট করছি, কারণ বলবিদ্যার অঙ্ক তাড়াহুড়া করলে বোঝা যাবে না। আমাদেরকে প্রত্যেকটা বেসিক জিনিস বুঝলে ইনশাল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো। এবং স্থিতিবিদ্যার চেয়ে গতিবিদ্যা অ্যান্সার করা আরো সহজ কাজ। যদি তোমরা একটু মনোযোগী হও, প্রত্যেকটা অঙ্ক ইন্টারেস্ট পাবে এবং ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে প্রধান কথা হচ্ছে, এ বিন্দুতে হচ্ছে আপনাদের বাঘের অবস্থান, বি বিন্দুতে হচ্ছে হরিণের অবস্থান। বাঘ এবং হরিণের মধ্যে দূরত্ব ছিল 20 মিটার। যারা না বুঝছে আর একটু ফলো করি। এ থেকে বি এর দূরত্ব 20 মিটার। দেন বাঘ এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল, বি বিন্দুতে হরিণের অবস্থান ছিল। বাঘ এ বিন্দুতে বসে হরিণকে দেখতে পেল যে 20 মিটার তাদের দূরত্ব মধ্যবর্তী। বাঘ হরিণকে দেখার পরে হরিণটি ধরার জন্য এ বিন্দু থেকে সে দৌড় শুরু করবে। আর দৌড় শুরু করার পরে বাঘ যখন দৌড়াবে, তখন হরিণও তাকে নিজেকে সেভ করার জন্য বি বিন্দু থেকে 13 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় শুরু করলো। কোশ্চেনটা ছিল আপনার কত দূরে গিয়ে বা কোথায় গিয়ে বাঘ হরিণকে ধরতে পারবে। আমরা ধরে নিলাম যে বাঘ সি বিন্দুতে হরিণকে ধরতে পারবে বা ধরে ফেললো। এবং কত টাইম ইউজ করলো, আমরা এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত বাঘের যেতে সময় লাগলো টি। এখন বাজান এ থেকে সি পর্যন্ত যে পথটা বাঘ যদি টি সময় অতিক্রম করে, তাহলে বি থেকে সি পর্যন্ত এই পথটা হরিণ অতিক্রম করছে ওই একই টি সময়। কারণ বাঘ যখন দৌড় শুরু করছে, হরিণ কিন্তু তখন থেমে থাকে না, সেও ওই একই পথে শুধুমাত্র 13 মিটার সমবেগে দৌড় শুরু করলো। তাহলে টি সময় পরে সি বিন্দুতে যখন বাঘ হরিণকে ধরবে, তাহলে এই এ থেকে সি পর্যন্ত দূরত্বটা কত, দুটো অপশন এখানে, যে এ থেকে সি এর দূরত্ব কত এবং বাঘ যে হরিণকে ধরে ফেলছে তাহলে সময়টা কত লাগছিল। যদি সময়টা জানতে চাই যে, তাহলে বলবেন আপনি 10 সেকেন্ড পর বা 10 মিনিট পরে বাঘ হরিণটাকে ধরে ফেলবে, আর হচ্ছে দূরত্বটা হলো 150 মিটার। আমরা এটা প্রবলেম সলভ করছি। যারা একটু লিখতেছেন তাদের শেষ করেন, আমরা আরেকটা যাবো, একটু তাড়াতাড়ি করতে হবে। মুসফো, যারা লেখার জন্য স্লো তারা বারবার বলেন একটু সময় দিতে, এই জন্য আমরা একটু স্লো চেষ্টা করতেছি, আপনারা একটু তাড়াতাড়ি লিখে নিতে হবে। আচ্ছা, এরপরে বলা হলো, মনে করেন এস আহমেদের বই 4-এর 1 নাম্বার, বইটা একটু মিলাই নেন। আপনাদের কাছে যে বইটা আছে 4-এর 1 নাম্বার, বলা হলো এক ব্যক্তি তার 50 মিটার সামনে এক ব্যক্তি তার 50 মিটার সামনে, এরকম একটা মিলাই দেন, যে এক ব্যক্তি 50 মিটার সামনে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে একটি বাস ছাড়তে দেখলো। আচ্ছা, দেখে সমবেগে দৌড়াতে লাগলো। সে 1 মিনিটে কোন রকম বাসটাকে ধরতে পারলো। মানে কি, আমরা একটা চিত্র রাখি তাহলে আর একটু সহজ হবে আপনাদের। এ বিন্দুতে একটা লোক আছে, এক ব্যক্তি 50 মিটার সামনে, এই বি বিন্দুতে একটা বাসের অবস্থান। এ বিন্দুতে ম্যান, বি বিন্দুতে বাস, আমরা বি দিয়ে ডিনোটেট করলাম। তাদের 50 মিটার, এখানে তাদের মধ্যে দূরত্ব হলো 50 মিটার। আচ্ছা, স্থির অবস্থাতে সুষম ত্বরণে একটি বাসকে ছাড়তে থেকে সমবেগে দৌড়াতে লাগলো। 1 মিনিটে কোন রকম ধরতে পারবে লোকটির বেগ ও বাসের ত্বরণ। আমরা এই সি বিন্দুতে গিয়া লোকটা বাসটাকে ধরতে পারলো। প্রধান কোশ্চেনটা একটু মিলান বা আগে বুঝেন। এ বিন্দুতে একটা লোকের অবস্থান, বি বিন্দুতে একটা বাসের অবস্থান। তাই এ থেকে বি পর্যন্ত এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। তাই স্থির অবস্থা থেকে দেখলো লোকটা যে স্থির অবস্থা হইতে সুষম ত্বরণে একটি বাস ছাড়তে দেখলো। অর্থাৎ এই বি বিন্দু থেকে বাসটা ছাড়বে, শর্ত হচ্ছে স্থির অবস্থায় ছিল। ত্বরণ সুষম, এফ ত্বরণ বলে দিলাম। ধরতে লাগলো লোকটির বেগ, বাসের ত্বরণ। আচ্ছা, কোশ্চেনটা এবার বুঝেন।
এ বিন্দুতে একটা লোকের অবস্থান, বি বিন্দুতে বাসের অবস্থান, এ থেকে বি এর মধ্যবর্তী ডিস্টেন্স 50 মিটার। লোকটা এ বিন্দু থেকে দেখলো যে বি বিন্দু থেকে যে বাসটা স্থির অবস্থায় ছিল সেই স্থির অবস্থার বাসটা স্টার্ট করতেছে এফ সুষম ত্বরণে, একটা সুষম ত্বরণে। যখন সে স্টার্ট করবে লোকটা তখন ওই বাসটা ধরার জন্য সে সমবেগে দৌড় শুরু করলো, এবং সমবেগে দৌড় শুরু করার পরে 1 মিনিটে লোকটা বাসটাকে কোনো রকম ধরে ফেললো। তাহলে লোকটির বেগ এবং বাসের ত্বরণ কত এটা জানতে চেয়েছে। আমরা কোশ্চেনটার ভিতরে কয়েকটা জিনিস জানা আছে। লোকটির অবস্থান ছিল এ বিন্দুতে, বি বিন্দুতে ছিল বাসের অবস্থান। মনে করো একজন ঢাকা কলেজের স্টুডেন্ট, নিউ মার্কেট ওভারব্রিজের নিচে একটা স্টুডেন্ট বা একজন ম্যান দাঁড়ানো আছে, ঢাকা কলেজের সামনে একটি বাস দাঁড়ানো আছে, মধ্যবর্তী ডিস্টেন্স 50 মিটার। এই বাসটা ঢাকা কলেজের সামনে দাঁড়ানো ছিল, এখান থেকে বাসটি স্টার্ট করলো। বাসটা যখন স্টার্ট করলো, কিভাবে স্টার্ট করলো? এফ সুষম ত্বরণে। বাস যখন সুষম ত্বরণে স্টার্ট করবে, লোকটা বাসটাকে ছাড়তে দেখে সে পিছন থেকে দৌড় শুরু করলো বাসটাকে সে ধরার জন্য। বলা হলো লোকটা 1 মিনিটে, মনে করো সে 1 মিনিটে সিটি কলেজের সামনে গিয়ে বাসটাকে কোনো রকম ধরে ফেললো। এখানে কোনো রকম কথার অর্থটা কি এটা বুঝতে হবে যে 1 মিনিটে সি বিন্দুতে লোকটা বাসটাকে কোনো রকম ধরে ফেললো। যদি কোনো রকম ধরে ফেলে তো আমাদের কোশ্চেনটা ছিল লোকটির বেগ এবং বাসের ত্বরণ। লোকটির বেগ কত ও বাসের ত্বরণটা কত? তা আমরা একটু আগে লিখি, তারপর লিখি ধরি লোকটির বেগ, লোকের বেগ কিউ, এবং বাসের ত্বরণ ইকুয়ালস টু এফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটা জিনিস এখানে তোমাকে জানতে চেয়েছে, লোকটির বেগ কত, বাসের ত্বরণ কত। আমরা যে কথাগুলো বলছিলাম যে লোকটির অবস্থান নিউ মার্কেট ওভারব্রিজের নিচে, বাসটির অবস্থান ঢাকা কলেজের সামনে। বাসটা স্থির অবস্থায় ছিল, তার মানে কি আদিবেগ শূন্য। যখন বাসটা আদিবেগ শূন্য ছিল, বাসটা এখান থেকে স্টার্ট করলো। বাস যখন স্টার্ট করবে সে কিভাবে? আদিবেগ শূন্য, সে সুষম ত্বরণে। তার মানে 0 ছিল, মনে করেন এরপরে 2 হবে, তারপরে 3 হবে বা 4 হবে বা 5, এক পর্যায়ে গিয়ে সি বিন্দুতে যখন পৌঁছাবে। কিন্তু লোক কি ছিল? 50 মিটার পিছিয়ে লোকটা থাকলেও সে সমবেগে দৌড় শুরু করলো। যখন লোকটা সমবেগে দৌড় শুরু করবে, তখন কোশ্চেনটা ছিল লোকটি যখন সমবেগে দৌড়াবে তখন সে সিটি কলেজের সামনে, মানে এই পথটা সে যেতে 1 মিনিট মনে করার সময় লাগছে। 1 মিনিটে সে লোকটা যদি বাসটাকে কোনো রকম ধরে ফেলে, এখন আমাদের কোশ্চেনটা ছিল কোন রকম কথার অর্থটা কি। আমার লোকের অবস্থান হচ্ছে এ বিন্দুতে, মনে করো লোকটা 20 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার মিনিট বেগে দৌড়াতে লাগলো। তো তার বেগ কিন্তু কখনো কমবে না। এখানে 20 আছে, বি বিন্দুতে 20, সামনে যখন যাবে সেখানেও 20। এই বেগে কিন্তু সে সামনে আগাবে। কিন্তু বাসটা কি করলো দেখো, আদিবেগ শূন্য ছিল, এরপরে শূন্যর পরে তার বেগ ক্রমশ বি থেকে সি পর্যন্ত যে পথটা যাবে সেখানে বেগ ক্রমশ বৃদ্ধি পাবে। এখন বাজান 1 মিনিট পরে যদি বাসকে লোকটা ধরতে হয়, তাহলে বাসের কিন্তু আদিবেগ শূন্য, 1 মিনিট পরে তার একটা বেগ হবে। আর 1 মিনিট পরে যেই বেগটা বাস অর্জন করবে, লোকটি শুরু থেকে যেই বেগে দৌড়াচ্ছে, এই সি বিন্দুতে লোকটা বাসটাকে ধরার অর্থ হবে যেই মুহূর্তে লোকটা বাসটাকে ধরে ফেলবে সেই মুহূর্তে বাসের গতিবেগ এবং লোকটির গতিবেগ সেম থাকতে হবে। বাসের অর্জিত গতিবেগ বাস অর্জন করছে কত সময়? 1 মিনিটে। 1 মিনিটে সে যে বেগটা অর্জন করবে, কারণ তার আদিবেগ ছিল শূন্য, 1 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে সে একটা বেগ অর্জন করতেছে। এরকম বাসটার অর্জিত গতিবেগ যা হবে, লোকটার গতিবেগটা তার সবসময় ফিক্সড থাকবে। তাই লোকটা বাসটাকে ধরার অর্থই হইল, লোক যখন বাসকে ধরবে ওই মুহূর্তে বাসের অর্জিত গতিবেগ এবং লোকের গতিবেগ সেম থাকলে লোকটা বাসটাকে ধরতে পারবে। আর যদি 1 মিনিট পরে অর্জিত গতিবেগ সমান হয় আর ওই মুহূর্তে যদি লোকটা বাসটাকে না ধরে বা না ওঠেন বা না টাচ করেন, তাহলে বাসের গতিবেগ ক্রমশ সামনে বৃদ্ধি পাবে, লোকটার গতিবেগ বৃদ্ধি পাবে না। তাহলে লোকটা তখন আর বাসকে কোনোদিন ধরতে পারবে না। এই জন্য বলা হইল
যে 1 মিনিটে সি বিন্দুতে লোকটা বাসটাকে কোন রকম ধরে ফেললো। আমরা একটু বুঝছি কিনা? এখন তাহলে দুইটা ঘটনা, একটা হচ্ছে লোকের ক্ষেত্রে, একটা হচ্ছে বাসের ক্ষেত্রে। তাহলে বলা হলো লোকে, প্রথম আমরা আলাদা আলাদা করলে লোকটির ক্ষেত্রে, লোকটির ক্ষেত্রে কি ভাবে নির্ণয় করব? কতটুকু পথ ছিল লোকটি? এ বিন্দু থেকে সি পর্যন্ত এই পথটা যাচ্ছে লোক, এ থেকে সি। যদি এ থেকে সি এই পথটা লোক অতিক্রম করে তাহলে এটা হলো এস। তাহলে এস সমান আমরা কি জানি? ইউটি প্লাস, সরি, লোকটা তোমাকে কিভাবে যাচ্ছিল? সমবেগে। লোক যখন সমবেগে যাচ্ছে তাহলে এস সমান ভি গুণ টি বা ইউ গুণ, আমরা ইউ ধরেছিলাম, তাহলে ইউ গুণ টি। বা তুমি এখানে যদি ভি ধরো তাহলে লিখবা ভি গুণ টি। এটা অতিক্রান্ত দূরত্ব এস। ভি বলতে লোকটির গতিবেগ, বেগ। আমরা লোকটির সমবেগটা জানি না, এটা আমরা বের করব। এখন এখানে টিটা কত? এ থেকে সি পর্যন্ত এই পথটা লোক অতিক্রম করছে 1 মিনিটে। টি এর মানটা হবে তাহলে 60 সেকেন্ড, 1 মিনিট। তাহলে আমরা কথা বলতে পারবো এ থেকে সি এই পথটা হলে 60 × v=1। আমরা এ থেকে সি এর মানটা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী, এখন তোমার দরকার এসি এর পরে আমরা বি থেকে সি অংশটার হিসাব করব। তাহলে বি থেকে সি এই পথটা কি অতিক্রম করছে? বাস। তাহলে বাসের ক্ষেত্রে আমরা যদি বাসের ক্ষেত্রে চাই, বাস বি থেকে সি পর্যন্ত এই পথটা গেল বিসি, তার মানে কি? এটা হলো এস। আমরা যেহেতু বাস যাচ্ছিল কিভাবে? সুষম ত্বরণে। তাই সুষম ত্বরণে যাওয়ার মানে কি? এস সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। তো বি থেকে সি এর মানটা, ইউ এর মান 0 ছিল, কারণ কি বাজান? আমাদের বাস ছিল বি বিন্দুতে দাঁড়ানো। যখন বি বিন্দুতে দাঁড়ানো ছিল স্থির অবস্থা, বলাই আছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। তাহলে আদিবেগ 0 ছিল, প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। দেন বি থেকে সি এই অংশটা হাফ অফ এফ টি স্কোয়ার ইকুয়েশন 2। আমরা এই দুটাকে এই পর্যন্ত ঠিক আছে। এখন বাজান এখান থেকে যদি বলি এ থেকে সি ইকুয়ালস টু এ বি প্লাস বি থেকে সি এর মান, এ থেকে সি অংশটা বের করে নিলাম এ বি প্লাস বিসি। তাহলে এ থেকে সি যদি আমরা বের করতে যাই, দেখেন এ থেকে সি এর মানটা হলো 60 ভি ইকুয়ালস টু এ বি। এ থেকে বি পর্যন্ত দূরত্ব হলো 50 প্লাস বি অ্যান্ড সি হাফ অফ এফ টি স্কোয়ার। এখান থেকে যদি আমরা বলি 60 ভি, আচ্ছা এটুকু সবাই বোঝার কথা। এ থেকে সি এর মান বসাইছি 60 ভি আর 50 প্লাস হাফ টি স্কোয়ার। এখন বাজার এখানে কি কি জিনিস আছে? এই টিটা হলো কি এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে লোকটার যে সময় লাগছে, বা বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত বাসটার যেতে যে সময় লাগছে। এবার এখানে ভিটা কি জিনিস? ভিটা বলছিলাম সমবেগ। তার সমবেগ? লোকটা যে বেগে দৌড়াচ্ছিল। তাহলে এখন এই সি বিন্দুতে লোকটা বাসটাকে টাচ করা মানে কি? লোকটার ইনিশিয়াল বেগ যা ছিল সি বিন্দুতে বেগ কিন্তু সেম, কিন্তু তোমার বাসটা বি বিন্দুতে দাঁড়ানো ছিল। বি থেকে সে যখন সি পর্যন্ত পৌঁছাইছে তখন সি বিন্দুতে সে যে বেগ প্রাপ্ত হয়েছে বা অর্জন করেছে, সেই সি বিন্দুর অর্জিত গতিবেগ এবং লোকটা যে বেগে দৌড়ে আসতেছিল, লোকটার গতিবেগ সেম না হইলে লোকটা বাসটাকে ধরতে পারবে না। এটা আমরা আগেই বলেছি। আবার বলছিল জান, এ বিন্দু থেকে লোক যাত্রা শুরু করছে, বি পর্যন্ত আসছে, সেখান থেকে আবার সি যাচ্ছে, এই পুরা পথটা কিন্তু লোক এই সমবেগে অর্থাৎ ভি সমবেগে সে দৌড়াচ্ছে। কিন্তু বাস বি বিন্দুতে স্থির অবস্থায় ছিল। এখান থেকে সে যাত্রা শুরু করার পরে সি বিন্দু পর্যন্ত সে যাওয়ার পরে একটা বেগ অর্জন করেছে। এই বি থেকে সি পর্যন্ত সে যেতে সময় লাগাচ্ছে 1 মিনিট। আর এই 1 মিনিট সময় যদি সে সি বিন্দুতে পৌঁছে যায়, সেখানে সে যে বেগটা অর্জন করেছে, এই অর্জিত বেগ এবং লোকটা যে বেগে দৌড়াচ্ছে, দুইটা বেগ সেম না হইলে কোনোদিন লোকটাকে লোক ধরতে পারবে না। সেই ক্ষেত্রে বাসকে ধরার শর্তই হলো এই অর্জিত গতিবেগ কার? বাস 1 মিনিট পরে সি বিন্দুতে পৌঁছানোর পরে যে বেগটা অর্জন করেছিল, সেই অর্জিত গতিবেগ আর লোকটা যে বেগে দৌড়াচ্ছিল সেইটা সেম বেগ। তাহলে আমরা একথা বলতে পারি যে 1 মিনিটে বাস এর অর্জিত বেগ
1 মিনিটে বাস কর্তৃক অর্জিত গতিবেগ, এটা হলো কত, ধরলাম ভি ড্যাশ সাপোজ। তাহলে ভি সমান সমান আমরা কি সূত্র জানি, এস সমান সমান ভি সমান সমান ইউ প্লাস এফ ইন্টু টি। অর্থাৎ এ বিন্দু বি বিন্দু থেকে যখন আপনার বাস স্টার্ট করছিল তখন আদিবেগ কত ছিল, 0। তো এই ভি ড্যাশ ইকুয়ালস টু আদিবেগ 0, ঠিক আছে, প্লাস এফ ত্বরণ সময় লাগছে কত, 1 মিনিট 60 সেকেন্ড। এই ভি ড্যাশ সমান সমান 60 ইন্টু এফ। আমরা এই পর্যন্ত কারো কোনো কনফিউশনে আছি কিনা? তাহলে ভি ড্যাশ সমান সমান 60 ইন্টু এফ, এই কথার অর্থই হলো যে বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত বাসটা যে পথ অতিক্রম করছে সেই পথে সে এই বেগটা লাভ করেছে। তাহলে অ্যাজ পার কন্ডিশনে আমরা বলতে পারি যে অতএব ভি ড্যাশ যে কথা, ভি সেম কথা, সেটা হলো 60 এফ। এইটুক কারো কনফিউশন আছে কিনা? প্রধান আমরা এই ভি ড্যাশ শব্দের অর্থ হলো বাস এর এই সি বিন্দুতে অর্জিত বেগ, আমরা সেটা বলেছি ভি ড্যাশ। আর ভিটা কি জিনিস, এ বিন্দু থেকে লোক যাত্রা শুরু করছে, সে যখন সি বিন্দু পর্যন্ত আসছে এই একই বেগে সে পুরো পথটা চলতেছিল। তাহলে এই ভিটা হচ্ছে লোকের বেগ আর ভি ড্যাশ হচ্ছে 1 মিনিটে বাস কর্তৃক অর্জিত গতিবেগ। তো এই দুইটা গতিবেগ যখন সমান বলবো তখন ভি থেকে ভি ড্যাশ ইকুয়ালস টু 60 এফ। যদি এটা 60 এফ হয় তাহলে আমরা এখানে মানটা বসাই দিই, বা যেখানে ভি আছে ভি এর জায়গায় তুমি 60 বসাইতে পারো। 60 ইন্টু এটা হলো 60 এফ ইকুয়ালস টু 50 প্লাস 1800 এফ, 3600 এফ, 50 প্লাস 1800। বোধহয় এফ গুলাকে বামে নিয়ে আসি, 18100 এফ ইকুয়ালস টু 50। তো এফ ইকুয়ালস টু 50/1800। তো এফ 1/36 আর কি বোধহয়, 1/36 হওয়ার কথা 35। হ্যাঁ ঠিক আছে বোধহয়, ওকে। তাহলে এই এফ এর মানটা কার, এটা ছিল লোক বাসটির মন ত্বরণ। যদি বাসটির ত্বরণ এটা হয়, এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমাকে যে এই লোকটির অর্জিত গতিবেগ কত ছিল। তাহলে লোকটির গতিবেগ কত ছিল আমরা এইমাত্র বের করেছি, ভি ইকুয়ালস টু 60 ইন্টু এফ। 60 ঠিক আছে, এফ এর একটা মান হচ্ছে 1/36। এটাকে হিসাব করলে যে মানটা হবে সেটা হবে বাস লোকটির কত বেগে সে দৌড়াচ্ছিল। আমাকে দুইটা জিনিস বের করতে বলছে, লোকটির বেগ এবং বাসের ত্বরণ। তাই লোকটির বেগটা হচ্ছে এত আর বাসের ত্বরণটা হচ্ছে এটা, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এই দুইটা জিনিস বের করতে চেয়েছি এখানে। বুঝলেন? আমরা আবার একটু রিপিট করি আপনাদেরকে দুটা জিনিস। এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 50 মিটার। এ থেকে বি পর্যন্ত যদি 50 মিটার হয়, এই এ বিন্দুতে একটা লোকের অবস্থান, বি বিন্দুতে একটা বাসের অবস্থান, এদের মধ্যবর্তী দূরত্ব 50 মিটার। বি বিন্দুতে বাসটা স্থির অবস্থায় দাঁড়ানো ছিল। লোকটা বাসটাকে স্টার্ট করতে দেখলো, দেখার পরে লোকটা বাসটাকে ধরার জন্য তাকে পিছনে দৌড় শুরু করলো। আর বাসটা স্টার্ট করার পরে সে ত্বরণে এফ ত্বরণে যাত্রা শুরু করলো। বলা হলো 1 মিনিট পরে লোকটা বাসটাকে কোনো রকম ধরে ফেললো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোনো রকম কথার অর্থ ভালোভাবে বুঝতে হবে। কোনো রকম কথার অর্থই হলো যে বিন্দুতে লোকটা বাসটাকে ধরে ফেলছে সেই বিন্দুতে লোকের অর্জিত গতিবেগ এবং বাসের গতিবেগ সেম থাকতে হবে। যদি লোকের অর্জিত গতিবেগ এবং বাসের গতিবেগ সেম না হয় তাহলে লোকটা বাসটাকে কোনো অবস্থাতেই ধরে ফেলতে পারবে না। এবং একথাও তোমাদেরকে মানতে হবে, যদি অর্জিত গতিবেগ আর লোকের গতিবেগ যখন সেম থাকবে সেই মুহূর্তে যদি মিস করে তাহলে বাসটা যেহেতু ত্বরণে চলতেছে সুতরাং বাসকে আর কোনোদিন লোকটাও ধরতে পারবে না। তাই কোনো রকম কথার অর্থ হচ্ছে এটা যে যে মুহূর্তে লোকটা বাসটাকে টাচ করছে বা ধরছে সেই মুহূর্তে লোকটির গতিবেগ এবং বাসের গতিবেগ সেম থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো অনেক একটু মার্কস পড়া নিয়ে মনে করতেছো, আসলে না, এটা হচ্ছে আমরা সবকিছু বিবেচনা করে একটু এখন পরিস্থিতিটা একটু আরো জটিল। তো সুস্থ থাকা আমাদের সবার জন্য মানে আল্লাহর বড় নিয়ামত। এই মুহূর্তে সবাই তোমরাও স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন সুস্থভাবে তোমাদের ক্লাসগুলো নিতে পারি।
প্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস তোমাদের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো কমেন্টস পাঠাও আমাদের জন্য। আর এই ভালো ভালো কমেন্টস গুলো আমাদের ক্লাস নেওয়ার স্পিডকে আরো বাড়িয়ে দেয়। তাই সেক্ষেত্রে আমাদের তোমার প্রতি, প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি নির্দেশ থাকবে, যারা তোমরা কমেন্টস লেখা নিয়ে ব্যস্ত থাকার দরকার নাই। যেখান থেকে বুঝবে না সেইটুক লিখলে আমি অবশ্যই নেক্সট ক্লাসে আবার সেটা, বা কোনোটা প্রয়োজন মনে করলে আমি নেক্সট ক্লাসে সেটা আবার সাপোর্ট দেবো ইনশাল্লাহ। কারণ আমি এই সপ্তাহে তোমাদের সাথে আরও একটা ক্লাস নিব। তাই এই ম্যাথগুলোর ভিতরে কোনো সমস্যা ফিল করলে, অথবা বইয়ের আদার্স যে কোনো চ্যাপ্টারে কোনো সমস্যা ফিল করলে অবশ্যই কমেন্টস বক্সে তোমরা লিখে পাঠালে আমি অবশ্যই সেটা রেসপন্স করব। আমরা দুটো শেষ করেছি, আরেকটার সামনে আরেকটা প্রবলেম যাব। একটু তাড়াতাড়ি বাজান, যারা লিখতে পারতেছেন না তাদের তাড়াতাড়ি লিখতে হবে, কারণ বলবিদ্যার অঙ্ক একটু বড়, এটা মাথায় রাখতে হবে যে একটা অঙ্ক করতে গেলে আমাদের 15 মিনিট চলে যায় মিনিমাম, যার কারণে আমরা আগাতে বা কন্টিনিউ করতে একটু কষ্ট হয়ে যায়। তোমাদের কাছে যে বইটা আছে, আমরা 14-1 দেখো, সুষম ত্বরণে সরল রেখা বরাবর চলন্ত একটি বিন্দুকণা, সুষম ত্বরণে সরল রেখা বরাবর চলন্ত একটি বিন্দুকণা, রেখা বরাবর, এটা ছিল সুষম ত্বরণের সরল রেখা বা চলন্ত একটা বিন্দুকণা। বলা হয়েছে প্রমাণটা এরকম: 1/T1 মাইনাস 1/T2 1/T3 ইকুয়ালস টু 3/T1 প্লাস T3, 3/T1 প্লাস T2 প্লাস T3। তোমাদের কাছে যে বইটাই থাকুক এই প্রমাণটা আছে, একটু মিলাই দেখে নাও। তোমরা যে বইটাই ফলো করো না কেন, প্রত্যেকটা বইতে সব সমস্যাগুলো আছে, একটু মিলাই দেখে নাও। আমি একটু চিত্রটা আঁকি আগে। এ বিন্দু থেকে বি পর্যন্ত, বি থেকে সি, সি থেকে মনে করো ডি। সুষম ত্বরণের সরলরেখা চলন্ত একটি বস্তু T1 T2 সময় একটি ক্রমিক দূরত্ব, তিনটি ক্রমিক দূরত্ব অতিক্রম করছে। প্রমাণ করে দেখাতে বলছে তো। T1 সময়, এটা T2 সময়, এটা হবে T3 সময়। ইউ আদি বেগে এখানে হচ্ছে U1 এবং U2 U3। আমি একটু চিত্র আঁকি, বুঝাবো। আচ্ছা, কি কি বলা হয় দেখেন। বুঝতে পারছেন, এ বিন্দু থেকে একটা বিন্দুকণা যাত্রা শুরু করবে। আবার বলছি, এ বিন্দু থেকে একটা বিন্দুকণা যাত্রা শুরু করবে, তার গন্তব্য হচ্ছে ডি বিন্দু পর্যন্ত। এবং বলা হয়েছে সুষম ত্বরণের সরল রেখা বরাবর চলন্ত একটি বিন্দুকণা T1 T2 T3 সময় সমান সমান তিনটি ক্রমিক দূরত্ব অতিক্রম করেছে। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দূরত্ব, বি থেকে সি পর্যন্ত দূরত্ব, সি থেকে ডি পর্যন্ত দূরত্ব সমান। প্রধান বিন্দুকণাটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো। যখন এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং সে কিন্তু ত্বরণে যাচ্ছে বা সুষম ত্বরণে, বলে নিলাম আমরা এফ সুষম ত্বরণে বিন্দুকণাটা যাত্রা শুরু করলো। T1 সময় পরে সে যদি বি বিন্দুতে পৌঁছায়, তাহলে T1 সময় পরে বি বিন্দুতে পৌঁছানো মানে কি, সে একটা এখানে যে বেগে যাত্রা করবে তার চেয়ে অবশ্যই এখানে বেগ বৃদ্ধি পাবে, বিকজ সুষম ত্বরণে যাচ্ছে। আবার বি থেকে সি পর্যন্ত যে পথ, সেই পথটা অতিক্রম করছে T2 সময়। তাহলে বি বিন্দুতে তার আদি বেগ U1 থাকলে সি বিন্দুতে তার বেগ হবে U2। দেন সি থেকে ডি পর্যন্ত এই পথটা সে অতিক্রম করলো, ধরলাম আমরা T3 সময়। তাহলে এটা T1, এটা T2, এটা T3 সময় যখন অতিক্রম করছে, বলছে সমান সমান ক্রমিক দূরত্ব। এই কথার মানে কি, T1 সময় যদি এবি পথ অতিক্রম করে, T2 সময় যদি বিসি পথ অতিক্রম করে, T3 সময় যদি সিডি পথ অতিক্রম করে, তাহলে এই প্রত্যেকটা দূরত্বই সমান সমান দূরত্ব এবং ক্রমিক সমান সমান দূরত্ব অতিক্রম করছে, এবং আমরা ধরে নিলাম সেটা ডি। তাহলে T1 সময় যেই পথ যাবে, T2 সময় সেই পথ যাবে, T3 সময় পুরো একই পথ যাবে। আপনাকে এই মানটা আমরা প্রমাণ করে দেখাতে যাচ্ছি। প্রধান তিনটে ঘটনা, একটা হচ্ছে T1 অতিক্রান্ত দূরত্ব, দেন সময় কত, T3 তে কত। তাহলে আমরা এ থেকে বি, কয়েকটা ঘটনা এখানে দেখাবো। এ থেকে বি এই পথটা সে গেছে, তা এই পথটা কিভাবে গেল, এই পথটা হলো ডি দূরত্ব। তা
বস্তু কণাটা যখন এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল তখন তার আদিবেগ ছিল ইউ। যখন টি1 সময় পরে বি বিন্দু দিকে পৌঁছালো তখন তার শেষ বেগ হলো ইউ1। এবার আমরা যদি বলি এবি এর ক্ষেত্রে আদিবেগ ইউ, শেষ বেগ ইউ1 ডিভাইডেড বাই 2, আদিবেগ প্লাস শেষ বেগ এটা হচ্ছে ডিভাইডেড বাই 2 ইন্টু সময় লাগাইছে সে টি1। তার আবার বলছি এ থেকে বি এই পথটা যাবে বা এই পথটা অতিক্রম করবে, এ থেকে বি এই পথের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ডি সমান ইউ প্লাস ইউ1 বাই 2, তার মানে গড় বেগ, আদিবেগ ইউ, শেষ বেগ হচ্ছে ইউ1, দুইটা ডিভাইড করছে, গড় বেগ হচ্ছে 2 আর সময় লাগছে টি1। তাহলে ইউ প্লাস ইউ1 ডিভাইড বাই 2 ইন্টু টি1, এইটা হচ্ছে তার দূরত্ব এস সমান সমান ভি গুণ টি, বা যে সূত্রে আমরা বলি না কেন সমবেগের সূত্র অনুসারে গড় বেগ ইন্টু টি। আমরা এটার থেকে আরেকটু কাজ করতে চাইলে ডি বাই টি1 ইকুয়ালস টু ইউ প্লাস ইউ1 ডিভাইডেড বাই 2। আমরা এটা ইকুয়েশন নাম্বার দিলাম অন। প্রধান এরপরে বি থেকে সি পর্যন্ত আপনাদের দূরত্ব দেখবেন। বি থেকে সি যদি এই পথটা আমরা বলি, বি থেকে সি ইকুয়ালস টু ডি। বি থেকে সি এর ক্ষেত্রে এটার আদিবেগ ছিল ইউ1, শেষ বেগ হচ্ছে ইউ2 ডিভাইডেড বাই 2 ইন্টু টি2। বি থেকে সি এই দূরত্বের ক্ষেত্রে আদিবেগ শেষ বেগ ডিভাইড বাই 2 ইন্টু টি2। আমরা যদি আরেকটু বলি তাহলে ডি বাই টি2 u1 প্লাস u2 ডিভাইডেড বাই 2 ইকুয়েশন 2। এরপরে সি থেকে ডি যদি এই পথটার ক্ষেত্রে আমরা বলি তাহলে সি থেকে ডি এর ক্ষেত্রে ইকুয়ালস টু আদিবেগ ছিল u2, শেষ বেগ u3 ডিভাইডেড বাই 2 ইন্টু সময় লাগছে t3। আমি আবার বলছি সি থেকে ডি এই পথটার ক্ষেত্রে সি অ্যান্ড ডি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু u2 যোগ u3 ডিভাইডেড বাই 2 ইন্টু এত। আমরা যদি এটা বলি ডি বাই টি থ্রি ইকুয়ালস টু u2 যোগ u3 ডিভাইডেড বাই 2, এটা ইকুয়েশন 3 দিলাম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছেন কিনা? প্রথম কথা ছিল এ থেকে বি, দ্বিতীয় কথা হলো বি থেকে সি, সি থেকে ডি। আমরা যদি এ থেকে বি এর কথা বলি, এ থেকে বি এই অংশটার জন্য দূরত্ব হলো ডি। ডি দূরত্ব ছিল আদিবেগ প্লাস শেষ বেগ গড় বেগ বাই 2, সেম ভাবে আমরা তিনটা বের করেছি। এখন যদি তোমরা এ থেকে ডি পুরো পথটা বলি, এ থেকে ডি, এ থেকে ডি যখন এই পথটা বলবো, এই এ থেকে ডি পর্যন্ত পথটা মানে কি এইটুকুর মানে হচ্ছে একটা ডি, এইটা আরেকটা ডি, এটা একটা ডি, তার মানে 3D। আবার বলছি যারা না বুঝতেছি, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত পথ ধরেছিলাম ডি, সেকেন্ডটাও ডি, পরেরটাও ডি, যেহেতু সমান সমান দূরত্ব, সো এ থেকে ডি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পথটা হলে 3D। আর 3D যদি হয়, এটা আদিবেগটা কত ছিল এখন এই দূরত্ব, আদিবেগ হলো u1, শেষ বেগ হলো u2 u3, এটা বাই 2, এটা হলো গড় বেগ ইন্টু একটা সময় লাগছিল, মনে করেন আমরা সময় লাগাইলাম টি সময়, ক্যাপিটাল টি ধরলাম। কারণ কি এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত যে সময়টা লাগছে এই সময়টা ক্যাপিটাল টি দ্বারা বোঝানো হয়েছে। ক্যাপিটাল টি মানে কি টি1 যোগ টি2 যোগ টি3। আমরা এই ক্যাপিটাল টি শব্দের অর্থ টি1 যোগ টি2 যোগ টি3 বসে দিলাম। তাহলে এটার থেকে কত আছে 3d বাই টি ইকুয়ালস টু ইউ প্লাস u3 ডিভাইডেড বাই 2। এই 3d ঠিক আছে, টি এর একটা মান জানা আছে, টি এর মান কত টি1 যোগ টি2 যোগ টি3 ডিভাইডেড বাই ইউ প্লাস u3 ডিভাইডেড বাই 2। আমরা এইটুক সবাই বুঝছি কিনা? প্রিয় শিক্ষার্থীরা, এ বিন্দু থেকে এটা টি1, এটা টি2, এটা টি3, সুতরাং এ থেকে টি পর্যন্ত পুরো পথটা যাইতে তার সময় লাগছে টি1 যোগ টি2 যোগ টি3। যদি টি1 যোগ টি2 যোগ টি3 আমরা ধরা হয়, এখন বাদান প্রমাণটা দিয়ে তাকায় তাকায় কাজ করতে হবে। প্রমাণে কি আছে 1/t1 মাইনাস 1/t2, 1/t1 আছে 1 নম্বরে, 2 নম্বরে আছে 1/t2, 3 নম্বরে আছে 1/t3। তার মানে আমরা এই কথা বলতে পারি 1 মাইনাস 2 প্লাস 3, 1 মাইনাস 2 প্লাস 3 যদি বলা হয় তাহলে কি দাঁড়াইলো, 1 মানে কত ডি বাই টি1, 2 কত ডি বাই টি2 প্লাস ডি বাই টি3 ইকুয়ালস টু
ডান দিকে কি থাকে দেখেন, 1 নম্বর সমীকরণে ইউ প্লাস ইউ ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ইউ ওয়ান যোগ ইউ টু ডিভাইডেড বাই টু প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই টু। আমরা আরো একবার বলছি, 1 - 2 + 3, 1 নং সমীকরণ মানে কি ডি বাই টি ওয়ান, 2 নং সমীকরণ মাইনাস মানে কি ডি বাই টি টু, 3 নং প্লাস মানে কি ডি বাই টি থ্রি। আমরা তিনটাকে বিয়োগ করলাম, দেন ইকুয়ালস টু কি পাবো আমরা রাইট সাইডে, ইউ প্লাস ইউ ওয়ান বাই টু মাইনাস ইউ ওয়ান প্লাস ইউ টু ডিভাইডেড বাই টু ইউ থ্রি মাইনাস ইউ ডিভাইড বাই টু। এটা যখন ঠিকঠাক থাকে, এখন দেখো তুমি বাম দিকে, আচ্ছা এটা একটা ডি কমন নেওয়ার সুযোগ আছে, এটা থেকে 1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3 ইকুয়ালস টু, আর ডান দিকে তুমি কি পাচ্ছ, এই টু ঠিক আছে, যোগ করলে ইউ প্লাস ইউ ওয়ান মাইনাস ইউ ওয়ান মাইনাস ইউ টু প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ডি ঠিক আছে 1/T1 প্লাস মাইনাস 1/T2 প্লাস 1/T3 ইকুয়ালস টু, এই ইউ ওয়ান ইউ ওয়ান বাদ, ইউ টু বাদ, ইউ প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই টু। এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে 4। আমরা এইটুক ঠিক থাকলে এখন বোঝা, এখান থেকে এই 5 নম্বর সমীকরণের সাথে আমরা লাস্ট একটা সমীকরণ বের করেছিলাম 3DT ইউ ওয়ান প্লাস ইউ থ্রি, এটা মুছে ফেলেছি, এখানে একটা মান আছে আমাদের, অর্থাৎ 3D ডিভাইডেড বাই ক্যাপিটাল টি এরকম ছিল। এইটুকুর মান কত ছিল, ইউ ওয়ান প্লাস ইউ থ্রি ডিভাইডেড বাই টু, অর্থাৎ 4 এবং 5 তোমাদের খাতা আছে, 4 এবং 5 এই দুটো ইকুয়েশন সেম। যদি 4 ও 5 নং এখন লিখি, 4 ও 5 নং হইতে 4 নম্বর সমীকরণের মধ্যে আমরা পেয়ে গেছিলাম TD/T ইকুয়ালস টু, 5 নম্বর সমীকরণের মধ্যে ছিল 3/T3। এখন এই ডিডি বাদ দিয়ে দিতে পারেন, টি ডিভাইডেড বাই টি, টি শব্দের অর্থ কি, ক্যাপিটাল টি শব্দের অর্থ ছিল টি ওয়ান যোগ টি টু যোগ টি থ্রি, টি ওয়ান যোগ টি টু যোগ টি থ্রি ইকুয়ালস টু 1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3। দিস ইউর প্রুফটা। আমাকে এই মানটাই প্রমাণ করতে বলছিল, দেখাইতে বলছে টি ওয়ান 3/T1 প্লাস T2 প্লাস T3 ডিভাইড বাই 1 মাইনাস T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3। আমরা একটু আবার রিপিট করি, যারা বুঝতে কষ্ট হয়েছে তাদের জন্য। আমাদের কথা ছিল এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত একটা গতিপথ, এই গতিপথটায় একটা বস্তু কণা যাত্রা শুরু করবে এ থেকে ডি পর্যন্ত, সে কিভাবে যাবে, এফ ত্বরণে যাবে। এফ যদি সমত্বরণে সে পথটা অতিক্রম করে, আপনাদের কথা ছিল এফ সমত্বরণে বস্তু কণাটা যখন যাত্রা শুরু করবে বা অতিক্রম করবে, তাহলে এই পথটার ক্ষেত্রে এ বিন্দু থেকে ডি বিন্দু এই পথটা সে এফ ত্বরণে যাচ্ছে, তার মানে এ বিন্দুতে আদিবেগ ধরলাম আমরা ইউ, টি ওয়ান সময় পরে বি বিন্দুতে গেল, টি টু সময় পরে সি বিন্দুতে, টি থ্রি সময় পরে ডি বিন্দুতে। অ্যাজ পার কন্ডিশন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি সমস্ত পথটা সমান, তো সমান সমান ক্রমিক দূরত্ব, এই জন্য হলো ডি। তাহলে এ বিন্দু থেকে টি ওয়ান সময় যখন যাত্রা শুরু করছে এ বি এর ক্ষেত্রে যে ঘটনাটা, অতিক্রান্ত দূরত্ব সমান সমান গড় বেগ ইনটু সময়, বি থেকে সি এর জন্য সেম ঘটনা, সি থেকে ডি এর জন্য সেম ঘটনা। এরপরে এ থেকে ডি, যখন এ থেকে ডিটা আমরা দেখব, এই এ থেকে ডি পর্যন্ত হলো 3D, মোট সময়টা হলো 3D ইকুয়ালস টু গড় বেগ মানে কি আদি বেগ ইউ, শেষ বেগ ইউ 3/2 ইন্টু টাইম লাগছে টি। এই টি দ্বারা বোঝানো হয়েছে এ থেকে ডি পর্যন্ত মোট কতটা সময় লাগছে, এই টি এর মানটা বসাই দিয়েছি, বাকিটুকু আপনারা বুঝবেন সূত্র অনুসারে 1/T1 চাবো যেহেতু, এই কারণে আমি এখানে লিখেছিলাম, বা ওই যে লেখা আছে যে 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর প্লাস 3 নম্বর, এই কাজটা করেছি আমরা। এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটা অবশ্যই সমাধান করব। 5 মিনিট আছে, 5 মিনিট, 8। আচ্ছা।
আমরা 5 মিনিটস আছে, আমরা আরেকটা অঙ্ক দেখে চেষ্টা করি পারি কিনা। একটু তাড়াতাড়ি লেখেন বাজান, কারণ বলবিদ্যার অঙ্ক আসলে একটা সমাধান করতে অনেক সময় লেগে যায়, যার কারণে আমরা একটু ঝামেলায় পড়ে যাই। আপনাদের বইয়ের 14-2 একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম প্রায় আসে পরীক্ষা। বলছে কোন সরল রেখায় সমতলে চলন্ত বিন্দু কোণের গড় বেগ, ওটা বুঝে বলি। আমরা নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ তোমাদের সাথে আছি, অর্থাৎ মঙ্গলবারে। যদি আজকের ক্লাসের উপরে তোমাদের কোনো প্রয়োজন ফিল করো বা যে কোনো চ্যাপ্টারে কমেন্টসে লিখলে আমরা নেক্সট ক্লাসে ফলো করবো ইনশাল্লাহ। বলছে কোন সরল রেখায় সমতলে চলন্ত বিন্দু কণা গড় বেগ t1 t3 সময় বলা হচ্ছে t1 সময় গড় বেগ v1, t2 সময় গড় বেগ হচ্ছে v2, আর t3 সময় গড় বেগ হচ্ছে v3। এটা যদি থাকে প্রমাণ করে দেখাইতে বলছে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v2 মাইনাস v3 ইকুয়ালস টু t2 প্লাস, প্রমাণ করতে হবে t1 প্লাস t2 প্লাস t3, t1 প্লাস t2 প্লাস t3। এটা প্রমাণ করে দেখাইতে বলছে। এটা ছিল আপনাদের বইয়ে, মিলাই দেখেন সব বইতে আছে, কোনো কোনো বইতে উদাহরণ আছে। আমরা একটু চিত্র রাখি, তাহলে বুঝাইতে একটু সহজ হবে। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে মনে করেন ডি। কোশ্চেনটা ছিল কোন সরল রেখায় সমতরণে চলন্ত বিন্দু কণা গড় বেগ এত হইলে প্রমাণ করে দেখাতে বলছে এত। আবার t1 মনে করেন সময় t2 t3, এটা হচ্ছে t1, এটা যাচ্ছে t2, এটা যাবে t3, এটা আদি বেগ u, এটা হলো u1, এটা হবে u2, এটা হবে u3। তাহলে গড় বেগ যথাক্রমে u1 u2 u3 যদি হয়, তাহলে এটা প্রমাণ করে দেখা যাবে। চিত্রটা ট্রাই কেন সবাই। আচ্ছা, তখন কোশ্চেনটা একটু বলি। বলছে কোনো একটি সরল রেখায় সমতলে চলন্ত বিন্দুর গড় বেগ এত হইলে, মনে করেন এ বিন্দু থেকে একটা বস্তু কণা যাত্রা শুরু করবে। বস্তু কণাটা যাত্রা শুরু করলো এফ ত্বরণে। বলছে t1 সময় পরে বস্তু কণাটা বি বিন্দুতে পৌঁছাইলো, আবার বি বিন্দু থেকে t2 সময় পরে সি বিন্দুতে পৌঁছাইলো, সি বিন্দু থেকে t3 সময় পরে সে ডি বিন্দুতে পৌঁছাইলো। আমরা আবার বলছি, মার্কসের জন্য একটু সমস্যা হচ্ছে, হয়তো আপনাদের আমারও একটু হচ্ছে, তারপর একটু চেষ্টা করি। এ বিন্দু থেকে একটা বস্তু কণা যাত্রা শুরু করলো ইউ আদি বেগে, তার ত্বরণ ছিল এফ ত্বরণে বা সুষম ত্বরণে। এফ সুষম ত্বরণে এ বিন্দু থেকে যাত্রা করে সে বি বিন্দু পর্যন্ত অতিক্রম করলো। এ থেকে বি পর্যন্ত এই পথটা অতিক্রম করতে তার সময় লাগছে t1, বি থেকে সি পর্যন্ত এই পথটা অতিক্রম করতে তার সময় লাগছে t2, সি থেকে ডি পর্যন্ত এই সময় পথটা অতিক্রম করতে তার সময় লাগছে t3। তাহলে এ থেকে ডি পর্যন্ত এই পুরো পথটা যে অতিক্রম করছে, তাহলে সময় লাগবে কত? t1 যোগ t2 যোগ t3। এখন আপনার কোশ্চেন ছিল যে এ থেকে ডি পর্যন্ত ক্ষেত্রে এই t1 সময় তার গড় বেগ হচ্ছে v1, t2 সময় তার গড় বেগ হচ্ছে v2, t3 সময় তার গড় বেগ v3 যদি হয়, তাহলে এটা প্রমাণ করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, এ বিন্দু থেকে যখন যাত্রা শুরু করলো তার আদি বেগ u, বি বিন্দু পর্যন্ত গিয়ে পৌঁছালো তার সময় লাগলো t1, তাহলে t1 সময় তার আদি বেগ u, শেষ বেগ u1 বাই 2 দিলে কি এটা হলো গড় বেগ। এটা যদি গড় বেগ হয়, তাহলে আপনার কোশ্চেনে বলে দিচ্ছে এইটার মান হলো v1, t1 সময় তার গড় বেগ v1। v1 শব্দের অর্থ হলো তাহলে u প্লাস v1 ডিভাইড বাই 2। আবার বি থেকে সি পর্যন্ত এটা অতিক্রম করছে t2 সময়। t2 সময় তার গড় বেগ কত ছিল? u1 যোগ u2 ডিভাইডেড বাই 2। এইটু গেল t2 সময় গড় বেগ, আর এই গড় বেগটার নাম বলে দেওয়া হয়েছে আপনার জন্য v2। অর্থাৎ
টি2 সময় যে সে পথটা অতিক্রম করেছে সেখানে তার গড় বেগ হবে ভি2। তাহলে ভি2 কথার অর্থ কি আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইড বাই 2। আবার সি থেকে ডি এর ক্ষেত্রে এই পথটা অতিক্রম করছে টি3 সময়, এই টি3 সময় তার গড় বেগ কত ইউ2 যোগ ইউ3 ডিভাইডেড বাই 2। এটা ছিল গড় বেগ, আর সে গড় বেগটা অতিক্রম করতে তার সময় লাগছে, এটা নাম দিলেন ভি3। এই কন্ডিশনগুলো সব দেয়া আছে। ভি1 শব্দের অর্থ এটা, ভি2 শব্দের অর্থ এটা, ভি3 শব্দের অর্থ এটা। এখন বাজার আমরা যদি প্রমাণ করতে চাই, যেটা আমাদের প্রমাণে ছিল, দেখেন প্রমাণে কি ছিল, ভি1 মাইনাস ভি2 ডিভাইডেড বাই ভি2 মাইনাস ভি3। তাহলে ভি1 কথার অর্থ কি ইউ প্লাস ইউ1 ডিভাইডেড বাই 2 মাইনাস ভি2 কথার অর্থ হলো ইউ1 প্লাস ইউ2 ডিভাইডেড বাই 2। আর ভি2 কথার অর্থ কি ছিল দেখেন, ভি2 কথার অর্থ ছিল ইউ1 যোগ ইউ2 ডিভাইডেড বাই 2 মাইনাস ভি3 কথার অর্থ ছিল ইউ2 প্লাস ইউ3 ডিভাইডেড বাই 2। আমরা এই যেটা কন্ডিশন প্রমাণ করতে বলছে সেই অনুসারে মানগুলো বসায় দিলাম। তো শিক্ষার্থী এখানে মান বসালে কি আসছে দেখেন, এখানে থাকে ইউ1 ইউ প্লাস ইউ1 মাইনাস ইউ1 মাইনাস ইউ2 বাই একটা 2 ছিল, আর একটা ছিল ইউ1 যোগ ইউ2 মাইনাস ইউ2 মাইনাস ইউ3 ডিভাইডেড বাই 2। এই টু বাদ, এই ইউ2 বাদ, ইউ1 বাদ, দ্যাট ইজ কত হলো ইউ প্লাস ইউ2 ডিভাইডেড বাই ইউ1 মাইনাস ইউ3। দেন ভি1 মাইনাস ভি2 ডিভাইডেড বাই ভি2 মাইনাস ভি3 ইকুয়ালস টু এত। তাহলে আমরা এই ভি1 সমান আমাকে দেখাইতে পারছি এটা সমান টিতে, কিন্তু আমি প্রমাণটা এখানে পেয়ে গেছি এইভাবে। এখন ইউ1 শব্দের অর্থটা কি বাদান, আমরা এ বিন্দু থেকে যে বস্তুকণাটা যাত্রা শুরু করেছিল, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সে বি বিন্দু পর্যন্ত অতিক্রম করেছে, সেই সময় তার পথটায় টি1 সময় লাগছে এবং তার শেষ বেগ হলো ভি1। তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো এ বি এর ক্ষেত্রে যদি আমরা বলি আদি বেগ ভি সমান সমান ইউ প্লাস এফ টি, ইউ প্লাস ত্বরণ এফ সময় লাগছে টি1। এটা ইকুয়েশন 1। এ বি এর পরে বি থেকে সি এর জন্য দেখেন, বি থেকে সি এই পথটার জন্য বিসি এর ক্ষেত্রে আমরা যদি বলি শেষ বেগ ভি ইউ2, তাহলে আদি বেগ কত ইউ1 প্লাস এফ ইন্টু টি2। আবার বলছি বি থেকে সি, দেখেন এই বি থেকে সি এই অংশটার জন্য, বি থেকে সি এই অংশটা কিন্তু সে এফ সুষম ত্বরণেই যাচ্ছে, তাহলে শেষ বেগ ইউ2 সমান সমান আদি বেগ ইউ1 প্লাস এফ ইন্টু টি2। আবার যদি তুমি এখান থেকে তাহলে মানটা বসায় দাও, ইউ2 শব্দের অর্থ কি, এই যে ইউ1 একটা মান আছে, ইউ প্লাস এফ ইন্টু টি1 প্লাস এফ ইন্টু টি2, এটা কার ভ্যালু ছিল ইউ2 এর ভ্যালু। অর্থাৎ এরপরে আপনারা যদি আবার ইউ3 বের করতাম, তার মানে কি সি থেকে ডি এর ক্ষেত্রে ইউ3 সমান আমরা কি বলতে পারি, ইউ2 প্লাস এফ ইন্টু টি3। এখন ইউ2 এর মানটা তুমি বসাই দাও, ইউ প্লাস এফ ইন্টু টি1 প্লাস এফ ইন্টু টি2 প্লাস এফ ইন্টু টি3, এটুকু হলো ইউ3 এর ভ্যালু। এখন যদি আমরা এই যে মানটা পেয়েছি ইকুয়েশন, মনে করো তুমি এইটার নাম দেবে 1, এইটার নাম দেবে 2, ওইখানে নাম না দিলেও চলবে এগুলোর। 1 নাম্বার সমীকরণে যদি এখন আমরা মানটা বসাই দেই এই ইউ1 ইউ2 ইউ3, তাহলে ওই যে প্রমাণটা ছিল সেটা আমরা পাবো। যেমন দেখো 1 নং হইতে, আমাদের সময়টা শেষ হয়ে গেছে, একটু তাড়াহুড়া করছি। ভি1 মাইনাস ভি2, ভি1 মাইনাস ভি2 ডিভাইডেড বাই ভি2 মাইনাস ভি3 ইকুয়ালস টু ইউ, ঠিক আছে দেখেন এই ইউ মাইনাস ইউ3 ইউ2, অর্থাৎ ইউ2 বলতে এই লাইনটা, আমরা ইউ2 মানটা বসাই দেব ইউ মাইনাস এফ ইন্টু টি1 মাইনাস এফ ইন্টু টি2। আর দেন ইউ1 শব্দের অর্থ হলো ইউ প্লাস এফ ইন্টু টি1 মাইনাস ইউ3 মিনিংটা আছে এই যে এই মানটা তোমার, মাইনাস ইউ3 কত হবে ইউ মাইনাস এফ ইন্টু টি1 এফ ইন্টু টি2 মাইনাস এফ ইন্টু টি3। আমরা এই মানগুলো সব বসাই দিলাম বাজান। এখন মানগুলো বসাই দেওয়ার পরে তুমি এটার থেকে বা ভি1 মাইনাস ভি2 ডিভাইডেড বাই ভি2 মাইনাস ভি3, এই ইউ1 আর ইউ2 বাদ, এই ইউ2 বাদ, মাইনাস এফ কমন নিব টি1 প্লাস টি, এই
f into t1 minus f into t2 plus t3 এই f বাদ দিস ইজ দ্য প্রুফ আপনাকে এই প্রমাণটা করতে বলছিল v1 minus v2 সমান সমান t1 plus t2 মাইনাস বাই t2 plus t3 প্রিয় শিক্ষার্থীরা আমাদের সময় অলরেডি অতিক্রম করে ফেলছি তা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং একই কথা তোমাদেরকে বলে রাখছি যে বলবিদ্যার অঙ্কগুলো কোনোভাবেই ভয় পাওয়া যাবে না কোনোভাবেই না করে থাকা যাবে না বলবিদ্যার অঙ্ক অবশ্যই করতে হবে আর যারা বলবিদ্যার অঙ্কগুলো ভালোভাবে করবে তারা নিশ্চিত থাকো ইনশাল্লাহ কলেজের পরীক্ষা বোর্ডের পরীক্ষা সহ সকল ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে ইনশাল্লাহ সবার শুভকামনা সবার জন্য ভালো সময়টা কাটুক ভালো থাকো সবাই এই কামনা করে শেষ করছি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে থাকবো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে পাঠালে আমি অবশ্যই তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য আমাদের সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ ভালো থাকবে শেষ না টাইম